হ্যালো এভরিওয়ান, আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি ইউটিউব প্ল্যাটফর্মে। আজকে আমরা জানব যে আমার ইউজিসি নেট ক্লিয়ার করার পেছনে স্ট্র্যাটেজি কী কী ছিল এবং আমার অভিজ্ঞতা। দেখো, কোনো এক্সামকে ক্লিয়ার করতে গেলে তার কয়েকটি স্ট্র্যাটেজি রয়েছে। যেমন সব থেকে প্রথমে জানতে হবে সিলেবাস, তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তারপর সেই টাইপস অফ কোশ্চেন এবং তোমার টাইম ম্যানেজমেন্ট, এবং সব থেকে ইম্পর্টেন্ট সেলফ স্টাডি তোমাকে করতেই হবে। এবং এখানে মোটিভেশন লেখা আছে, সেটা ইন্টেন্সিভ মোটিভেশন বলতে কোনো ভিডিও দেখে মোটিভেশন না, তোমার ইন্টেন্সিভ মোটিভেশন, যে আমাকে এটা করতে হবে। দেখো, ইউজিসি নেট পরীক্ষা এখন অনেকেই দেয়, কিন্তু সব থেকে গোল্ডেন অপরচুনিটি কাদের জানো? যারা ইউজি বা পিজি করছে। ইউজি করছে তারা তো বুঝতে পারবে না, কিন্তু যারা পিজি করছে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করছে তারা বুঝতে পারবে। ইউজির কথা কেন বললাম? তোমরা যখন তোমাদের অনার্স কোর্সে ভর্তি হবে তখনই ওই সিলেবাস, এই ইউজিসি নেটের সিলেবাস হলো তোমার গ্র্যাজুয়েশনের সিলেবাস এবং মাস্টার্সের সিলেবাস কম্বাইন্ড। অর্থাৎ আগে যেটা ছিল গ্র্যাজুয়েশনের 3 ইয়ার আর এম এর 2 ইয়ার, অর্থাৎ মাস্টার্সের 2 ইয়ার 5 বছর, কিন্তু এখন তো নতুন এনইপি অনুসারে 4 বছর হয়ে গেছে এবং মাস্টার্স ডিগ্রিরও অনেক ভাগ আছে, 2 বছর, 3 বছর, 1 বছর। অর্থাৎ সব মিলিয়ে তোমার ইউজিসি নেটের সিলেবাস হলো যে গ্র্যাজুয়েশনের 3 বছর প্লাস মাস্টার্সের 2 বছর, টোটাল 5 বছর। এই 5 বছরের পড়াশোনাকে তোমার কি পড়েছে সেটা তোমরা দেখবে ইউজিসি নেট। সুতরাং যারা গ্র্যাজুয়েশনে আছো তারা ভালো করে তোমাদের অনার্স পেপারকে খুব ভালো করে পড়ো, এবং যারা মাস্টার্সে আছো তারা ইউজিসি নেটের সিলেবাসটি দেখো এবং পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি দেখতে থাকো, কোথার থেকে আসছে এবং তোমরা সেই অধ্যায় বা চ্যাপ্টারটাকে চিনতে পারছো কিনা। ধরো যদি মৌর্য সাম্রাজ্য থেকে আসছে তখন তোমরা দেখো যে চিনতে পারছো কিনা, বা মহাজন পথ থেকে আসছে সেটা তোমরা চিনতে পারছো কিনা। তোমরা কিন্তু এই ভুলটা কখনোই করবে না। যদি মনে করো যে তুমি মনে করলে যে আমি ইউজিসি নেট পরীক্ষা দেবো, কিন্তু তুমি প্রথমেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে যাচ্ছ, ওই ভুলটি করবেই না। কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন তুমি করতে পারবে না তখন তোমার কনফিডেন্স পড়ে যাবে যে না ভাই খুব কঠিন। কোনো কঠিন না, একদম সোজা। নিজেকে একটু সময় দাও, প্রথমে সিলেবাসটি দেখো, তারপর প্রিভিয়াস ইয়ার দেখো। এবার প্রিভিয়াস ইয়ার দেখতে কেন বললাম? যে তুমি দেখো যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিক থেকে প্রশ্ন আসছে, সেই টপিকগুলো খাতায় লেখো এবং সেই টপিকগুলো খাতায় লেখো এবং দেখো কোন কোন টাইপের কোশ্চেন আসছে এবং কোন টপিক থেকে কোন টাইপের কোশ্চেন আসছে। ধরো হরপ্পার থেকে কোনো জায়গা সম্বন্ধে কোশ্চেন আসলো এবং অশোক সম্রাট থেকে তার স্থাপত্য থেকে কোশ্চেন আসলো, সেই কোশ্চেনগুলি দেখো যে কোন টাইপের কোশ্চেন, বা ক্রোনোলজি অর্থাৎ কাল ক্রমান্বয়ে সাজাতে দিল, ওই প্রশ্নগুলি দেখো যে কোথার থেকে আসছে। যেমন ধরো অসহযোগ আন্দোলন, চৌরিচৌরা ঘটনা, এগুলো কালক্রমে দিতে বললো যে কোনটি কত সালে হয়েছে। এইভাবে তুমি কোশ্চেনগুলি দেখো, ঠিক আছে? এরপর থাকবে তোমার সেলফ স্টাডি অর্থাৎ যে তোমার যে কোনো রাইটারের বই, একটা বই ধরে নাও যে আমি এই বইটি পড়বো, এমন না যে আমি এই বইটি বুঝতে পারছিলাম না, কালকে এই বইটি, পরশুদিন ওই বইটি, তাহলে হবে না। যে কোনো একটা বই কি ধরো, ওটা বারবার রিভিশন করো। সব বই ভালো, কোনো বই খারাপ নয়। এখন তোমার এই বন্ধু বলছে যে আমার এই রাইটারের বই পছন্দ না, আমার এই রাইটারের বই পড়তে হবে, ওরকম কোনো ব্যাপার নয়। তোমাদের টিচার, প্রফেসর, এদের কাছ থেকে শুনুন যে স্যার কোন বইটি ভালো হয়, তিনি যা বলবেন ওই বইটি ফলো করো, বা তোমার যেটা ইচ্ছা তুমি সেই বইটি ফলো করতে পারো। আর সব থেকে বড় ব্যাপার যে ইন্টেন্সিভ মোটিভেশন, এখানে মোটিভেশন লেখা আছে কিন্তু ইন্টেন্সিভ মোটিভেশন কি? যে না, যে আমাকে ক্লিয়ার করতে হবে। ধরো তুমি প্রথম অ্যাটেম্পট পারলে না, কোনো ব্যাপার না, দ্বিতীয় অ্যাটেম্পট পারলে না, কোনো ব্যাপার না, তৃতীয় অ্যাটেম্পটে পারলে। আমিও প্রথম অ্যাটেম্পট দিয়েছিলাম, সেটা আমার হয়নি, তারপরে অ্যাটেম্পটে হয়েছে, কোনো ব্যাপার না। তো সুতরাং প্রথমে তোমার সিলেবাস সব থেকে ইম্পর্টেন্ট। সিলেবাসে কয়টি ইউনিট থাকবে? সিলেবাসে থাকবে 10টি ইউনিট। এর মধ্যে আমি প্রথমে পেপার 2 বলে দিচ্ছি, পরে আমি পেপার 1 বলবো। তোমার প্রাচীন ভারতের 3টি ইউনিট, মধ্য ভারতের 3টি ইউনিট এবং আধুনিক ভারতের 3টি ইউনিট। আরেকটি থাকবে হিস্টোরিওগ্রাফি। টোটাল ইউনিট তোমার 10টি। এই 10টি ইউনিট থেকে তোমাকে 10টি ইউনিটই খুব পাকাভাবে পড়তে হবে না। হয় কারো
প্রাচীন ভারতে ভালো কমান্ড থাকে, কারো মধ্য ভারতে ভালো কমান্ড থাকে, কারো আধুনিক ভারতে ভালো কমান্ড থাকে। এর থেকে তুমি দুটি ইউনিট বেছে নাও। কোন দুটি ইউনিট? কারো প্রাচীন ভারত, তুমি ধরো প্রাচীন ইউনিট, প্রাচীন ভারত প্লাস আধুনিক ভারত, এই দুটি ইউনিটে তোমার কমান্ড থাকলো। এখান থেকে মনে করো প্রত্যেক ইউনিট থেকে 30টা করে প্রশ্ন আসে না, কোনো ইউনিটে 35টা, কোনো ইউনিটে 20টা, 25টা, কোনো ইউনিটে 40টা, এরকম প্রশ্ন আসে। কেউ যদি বলে যে সব ইউনিট থেকে সমান প্রশ্ন আসে, না, সমান প্রশ্ন সব ইউনিট থেকে আসে না। এই 35-40-এর মধ্যে যেমন আসে, তোমার হিস্টোগ্রাফির থেকে তোমার কমসে কম 10টা প্রশ্ন তো আসবেই, ঠিক আছে? এটা অনেকের টাফ লাগে, আবার অনেকের মধ্য ভারতের টাফ লাগে, কারণ মুঘল কালের অনেক বইয়ের নাম, অনেক জায়গার নাম, অনেক জায়গিরদারির নাম, এরকম অনেক লেখকের নাম, অনেক ট্রাভেলারের নাম, মুঘলকালীনটা অনেকের অসুবিধা হয়। এবার তোমরা যে কোনো দুটা ইউনিটকে একদম স্ট্রং করো, হয় প্রাচীন আধুনিক, নয় মধ্য আধুনিক বা আধুনিক মধ্য। আর তোমার যদি 3টা ইউনিটই স্ট্রং হয় তাহলে তো কোনো কথাই নেই। সুতরাং তাহলে দুটা ইউনিট স্ট্রং করতে হবে। আর হিস্টোগ্রাফি হচ্ছে, এগুলো সব বই, এগুলো তোমরা পড়েছো তোমাদের MA-তে, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনে হিস্টোরি অফ সায়েন্স বা হিস্টোরিওগ্রাফি, এই একটা চ্যাপ্টার আছে, ওখান থেকে অনেক প্রশ্ন পাবে। হ্যাঁ, তাহলে আমি কি বললাম? সিলেবাস, PYQ, তোমার টাইপস অফ কোশ্চেন, টাইম ম্যানেজমেন্ট, এইটা সব থেকে বড় ব্যাপার, তোমার টাইম ম্যানেজমেন্ট। অনেকে ভাবে যে আমি পেপার 1কে কোনো টাইমই দেবো না, বা পেপার 1কে 1 ঘন্টা বা 2 ঘন্টা দেবো, গোটা টাইম পেপার 2কে দিব না। এটা একদম ভুল। তোমার পেপার 2 এর মতন পেপার 1ও সব থেকে বড় ইম্পর্টেন্ট এখনকার দিনে। 2023 থেকে, মানে 2021 থেকে পেপার 1 খুব টাফ করা শুরু করেছে, আগে চলতো না, কিন্তু 2023-এর পেপার 1-এর প্রশ্ন দেখে দেখো, ভালো টাফ আসছে। এই ডিসেম্বরেরটাই দেখে দেখো, জুন ডিসেম্বর দুটাই দেখে দেখো। তবে তোমাকে পেপার 1কেও সমান প্রাধান্য দিতে হবে পেপার 2-র মতন। হ্যাঁ, পেপার 2 তোমার ফিউচারে এই পেপার 2ই কাজে লাগবে, কিন্তু পেপার 1 না পড়বো না এটা বললে চলবে না, কারণ পেপার 1 যদি না পড়ো তাহলে শেষ, কোয়ালিফাই করতে হবে না। কারণ তুমি পেপার 2-তে তোমাকে 65 থেকে 70টা প্রশ্ন তোমাকে ঠিক করতে হবে, অর্থাৎ 140। আমি 70টাই ধরলাম। এবার পেপার 2-তে যদি তুমি 30টা কোশ্চেন ঠিক করো তাহলে পাবে তুমি 60, তাহলে টোটাল কত হলো? 200। এইবার আমাদের হিস্ট্রিতে JRF এর কাট আপ কত গেছে জানো? 204 আনরিজার্ভ, আর OBC গেছে 194। তাহলে ভাবো কম্পিটিশন কোথায়, আর কোশ্চেনের লেভেল ভাবছো, দিন দিন কোশ্চেনের লেভেল হাই হচ্ছে। সুতরাং তোমাকে খুব খুব খুঁটে খুঁটে পড়তে হবে, যত্ন নিয়ে পড়তে হবে। আগেকার দিনের মতন না যে অশোকের বাবাকে ছিল বিন্দুসার, এরকম প্রশ্ন আসবে না। এখন খুব ডিপলি প্রশ্ন আসে, খুব ডিপলি। প্রশ্নের ধরন সোজা, কিন্তু দেখে তুমি কতটা পড়েছো, ওই 5 বছর তোমার নলেজ চেক করে। সুতরাং ভয় পাওয়ার কিচ্ছু নেই, কোনো ব্যাপার নেই। তুমি এই যে স্ট্র্যাটেজি বললাম, এটি তুমি সেট, আমাদের ওয়েস্ট বেঙ্গল সেট, সেম একই ব্যাপার, একই স্ট্র্যাটেজি, কোনো দুরকম স্ট্র্যাটেজি নয়। সেটের তুলনা কোশ্চেন আরও সোজা হয়, একটু সোজা হয়, এবার অবশ্য কঠিন করেছে, কিন্তু সেরকমই। তো সুতরাং আজকের থেকেই সিলেবাসটি দেখা শুরু করো। PYQ কত বছরের করবে? PYQ প্রথমে লাস্ট 5 বছরের করো, তারপর যদি মনে হয় যে আমার মনে হচ্ছে মানে তুমি স্যাটিসফাই না, তাহলে তুমি লাস্ট 10 বছরের করতে পারো, কিন্তু 5 বছর করলেই এনাফ। তারপর টাইপস অফ কোশ্চেনটি দেখো। টাইম ম্যানেজমেন্ট, এটা সব থেকে বড় ব্যাপার, এটা তোমাদের সব থেকে স্টার মার্ক করে দিচ্ছি। নিজের টাইম নিজে ম্যানেজমেন্ট করতে হবে। কারণ আমি তোমাকে বলে দেবো এক টাইম, কারণ তোমরা কিভাবে, তোমাদের দিনের রুটিন কি সেটা তো আমি জানি না। তুমি যদি এখন ইউনিভার্সিটিতে যেতে থাকো, তখন আমি তোমাকে বলে দেবো দিনে 12 ঘন্টা পড়তে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। দিনে 12 ঘন্টা পড়তে হবে এর কোনো ব্যাপার নেই, একদম সব থেকে ভুল কথা। তুমি 6 ঘন্টা পড়ো, কিন্তু যখন 6 ঘন্টা পড়বে ওটা তুমি পড়ার মতন পড়বে। 6 ঘন্টা কখন পড়বে? দিনে 3 ঘন্টা, সকালে 3 ঘন্টা, বিকালে 3 ঘন্টা, হয়ে গেল 6 ঘন্টা। সুতরাং এই ম্যানেজমেন্ট তুমি তোমার মতন করবে। এই টাইম ম্যানেজমেন্ট সেলফ স্টাডি তোমাকে করতেই হবে। এখন তুমি যদি কোনো কোচিং সেন্টারে ঢোকো বা কোথাও থেকে কোর্স পারচেস করো,
তাও তোমাকে সেলফ স্টাডি করতে হবে। তারাও তোমাকে এই গ্যারান্টি দিতে পারবে না যে তুমি আমাদের কোচিং সেন্টার থেকে কোর্স নিয়ে এসে জন্য তুমি পাস করবে। সবাই সেলফ স্টাডি করবে এবং মোটিভেশন প্রথমবার ক্লিয়ার হবে না, দ্বিতীয়বার ক্লিয়ার হবে না, বা কোনো টপিক মাথায় ঢুকছে না, কঠিন লাগছে, পিওয়াইকিউ তুমি সলভ করতে পারছো না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ডিমোটিভেশন হলেই তোমার জায়গা অন্য কেউ নিয়ে নেবে, কারণ কম্পিটিশান অনেক। এইবার নিয়ার অ্যাবাউট 10 লাখ বাচ্চা পরীক্ষা দিয়েছে, 10 লাখ। সুতরাং তোমার হবে না তো অন্য কারো হবে। সুতরাং এই মোটিভেশনটা সব সময় রাখতে হবে। ছেলেদের অনেক কাজে করতে হয় এবং যারা ইউজিসি নেট অনেকেই হাউস ওয়াইফ দিচ্ছেন, তাদের সংসারের কাজ করতে হয়। সুতরাং যদি তোমাদের স্বপ্ন থাকে যে আমি প্রফেসর হব, পিএইচডি করব, তো সুতরাং তোমাদের ইউজিসি নেট তো করতেই হবে। আর ইউজিসি নেট করতে গেলে এই স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে। এত বড় স্ট্র্যাটেজি না, কিচ্ছু না, একদম সিম্পল। খালি একটু নিজেকে খাটতে হবে, একটু খাতায় লিখতে হবে যে তোমার কী কোশ্চেন আসছে, কী কোশ্চেন। তুমি করো না, প্রত্যেক রবিবার করে একটা করে প্রশ্ন দেখো, কোনো অসুবিধা নেই, বা সপ্তাহে 3টা করে প্রশ্ন দেখো, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে দেখো, একদিনেই সব করে ফেলাবো হবে না, আস্তে 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 করতে হয়, কারণ ওষুধের কাজও আস্তে আস্তে হয়। সুতরাং এটি ছিল আমারও স্ট্র্যাটেজি, আমিও তাই করেছি। সিলেবাস দেখেছি, পিওয়াইকিউ করেছি, টাইপস অফ কোশ্চেন দেখেছি, তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সব থেকে বড় ব্যাপার টাইম ম্যানেজমেন্ট, এবং সেলফ স্টাডি। কারণ আমি কোনো কোচিং সেন্টারে কোচিং নিইনি, পেইড কোচিং কোনোদিনও নিইনি। হ্যাঁ, ইউটিউব তো আছেই, কিন্তু পেইড কোচিং কোথাও নেইনি। আর ছিল ইন্ট্রিনসিক মোটিভেশন। আমিও কোয়ালিফাই করতে পারিনি, কোনোবার 0.1% জন্য কোয়ালিফাই করতে পারিনি, কোনোবার একটি কোশ্চেন অর্থাৎ 2 নাম্বারের জন্য আমার জেআরএফ হয়নি, এরকমও হয়েছে। তা সুতরাং হার তো আমি মানিনি, নেট কোয়ালিফাই করেছি। এই ছিল স্ট্র্যাটেজি। সিলেবাস সবার প্রথমে দেখতেই হবে, তারপর পিওয়াইকিউ লাস্ট 5 বছর থেকে 10 বছর, টাইপস অফ কোশ্চেন, টাইম ম্যানেজমেন্ট, সেলফ স্টাডি সব থেকে ইম্পর্টেন্ট। এই সেলফ স্টাডির সাথে তুমি আরেকটা জিনিস প্লাস করে নাও, সেটা হচ্ছে নোট বানানো, অর্থাৎ সেলফ নোট। সেলফ নোট সবসময় বানাবে, কারণ পিডিএফ দেখে যতটা মুখস্থ হবে তার থেকে তোমার সেলফ নোটে বেশি মুখস্থ হবে। কারণ তুমি কোন নোটটি কোন খাতা কোন পৃষ্ঠায় লিখেছে সেটা তোমার মাথায় থাকবে, যেহেতু তুমি নিজের হাতে নোটটি বানাচ্ছ। আর নিজের হাতে নোট মনে থাকেই, সবাই নোট করছে, সবাই, এমন কেউ নিজের নোট বানায়নি। নোট বানাইতে একটু সময় লাগবে, কিন্তু যেই নোটটি তুমি বই থেকে পড়ে করবে, এবার নোট বানানো মানে কিন্তু হুবহু বইয়ের লাইন তোলা না, ওটা আমি পরে বলে দেবো যে কী করে নোট বানাতে হয়। নোট মেকিং বা নোট বানানো সব থেকে ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষা, তুমি ইউজিসি নেট দিচ্ছ বা যে কোনো সরকারি চাকরি পরীক্ষা, WBCS দিচ্ছ, এই সামনে ফুড এসআই পরীক্ষা ওটা দিচ্ছ, একই ব্যাপার। সুতরাং তোমাকে নোট বানাতেই হবে। আর মোটিভেশন রাখতেই হবে, কারণ এখন অনেক কম্পিটিশন। তুমি মোটিভেশন ডাউন হয়ে যাবে, তুমি পড়াশোনা ছেড়ে দেবে, তোমার জায়গা অন্য কারো হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল স্ট্র্যাটেজি। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কীরকম লাগলো, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।